আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমিও তার অশেষ কৃপায় ভালো আছি। আজ আমি তোমাদেরকে ধ্বনি ও বর্ণ সম্পর্কে আলোচনা করব। ধ্বনি কি? কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে মৌলিক উপাদান সমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। আবার বুঝো, যে কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে মৌলিক উপাদান সমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। যেমন আমি একটি শব্দ উচ্চারণ করলাম, কলম। এই কলম শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমি কতগুলো ধ্বনি পাচ্ছি? ক, ল, ম। ক একটা ধ্বনি, ল একটা ধ্বনি, ম একটা ধ্বনি। ধ্বনি কাকে বলে? কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে মৌলিক উপাদান সমূহ পাওয়া যায় সেগুলোকে ধ্বনি বলে। তাহলে ক একটা ধ্বনি, ল একটা ধ্বনি, ম একটা ধ্বনি। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে সাধারণত ধ্বনির সাথে অর্থের সংশ্লিষ্টতা থাকে না, অর্থাৎ ধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই। এই ধ্বনি যখন এক বা একাধিক ধ্বনি মিলিত হয়ে শব্দের সৃষ্টি হয় তখনই এর অর্থ হয়। তা আমরা বুঝলাম ধ্বনি কাকে বলে, যে কোনো ভাষার উচ্চারিত শব্দকে যদি আমরা বিশ্লেষণ করি যেই মৌলিক উপাদানগুলো পাবো সেই মৌলিক উপাদানের এক একটিকে ধ্বনি বলে। এবার আসো, বর্ণ কাকে বলে? বর্ণ হচ্ছে এই ধ্বনিকে লিখিত আকারে প্রকাশ করার জন্য, ধ্বনিকে লিখিত আকারে প্রকাশ করার জন্য যে ধ্বনি দ্বৈতক আমরা ব্যবহার করি বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করি সেটাকে বলে বর্ণ। মনে রাখতে হবে ধ্বনির কিন্তু কোনো আকার নেই। ধ্বনির কি নেই? আকার নেই। অর্থাৎ ধ্বনিকে যখন আমরা লেখার মাধ্যমে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন বা সংকেত ব্যবহার করি সেটাই হলো বর্ণ। তাহলে আমরা বুঝতে পারলাম ধ্বনি ও বর্ণ কি। এবার আসো যে আমরা শিখব ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। আর বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি দুই ভাগে বিভক্ত। তাই বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি। তো বোঝার চেষ্টা করো যে স্বরধ্বনি কাকে বলে। স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও কোনো বাধাপ্রাপ্ত হয় না। আবার বুঝো, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতর কোথাও কোনো বাধা প্রাপ্ত হয় না এবং অন্য ধ্বনির সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে বলা হয় স্বরধ্বনি। আবার বোঝার চেষ্টা করো স্বরধ্বনি কাকে বলে। যে সকল ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতর কোথাও কোনো বাধা প্রাপ্ত হয় না এবং অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে সেটাকে বলা হয় স্বরধ্বনি। যেমন আমি উচ্চারণ করলাম স্বর অ। অ উচ্চারণের সময় মুখের কোথাও বাধা প্রাপ্ত হয় না। অ, আ, ই এগুলো হলো স্বরধ্বনি। ক্লিয়ার? এবার ব্যঞ্জন ধ্বনি, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতর কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হয়, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতর কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হয় এবং স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। আবারও বোঝার চেষ্টা করো, যে সকল ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হয় এবং স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না সেটাকে বলে ব্যঞ্জন ধ্বনি।
দেখো তুমি যদি ক উচ্চারণ করো, ক ক এর শেষে কিন্তু একটা অ ধ্বনি থাকে, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির প্রত্যেকটা ধ্বনির শেষে একটি অ ধ্বনি লুকায়িত থাকে। তাই আমরা কি বুঝলাম, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হয়। দেখো তুমি যদি ক উচ্চারণ করো, ভিতরের মুখের ভিতর কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হবে, কিন্তু অ যখন উচ্চারণ করবে তখন মুখের কোথাও বাধা প্রাপ্ত হবে না। আর অধ্বনির শেষে কিন্তু কোনো ধ্বনি লুকায়িত থাকে না, কিন্তু ব্যঞ্জন ধ্বনির শেষে একটি অধ্বনি লুকায়িত থাকে, অধ্বনি উচ্চারিত হয়। তুমি ক উচ্চারণ করলে ক এর শেষে একটা অধ্বনি আছে, খ এর শেষেও একটা অধ্বনি আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্বরধ্বনি কাকে বলে এবং ব্যঞ্জন ধ্বনি কাকে বলে। এবার আমরা বর্ণ সম্পর্কেও জানলাম যে বর্ণ কাকে বলে। এবার আমাদের জানতে হবে যে স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হলো 7টি। মৌলিক স্বরধ্বনি হলো 7টি। এখানে তোমাদের নৈর্বৃত্তিক আসে, এখানে অসংখ্য নৈর্বৃত্তিক আছে, তোমরা একটু মেন বই পড়লেই বুঝতে পারবে যে প্রত্যেকটা লাইনের মধ্যে কমপক্ষে একটা করে নৈর্বৃত্তিক লুকায়িত থাকে। তোমরা খেয়াল করো যে মৌলিক স্বরধ্বনি কয়টি, এটা প্রায় পরীক্ষায় থাকে যে মৌলিক স্বরধ্বনি কয়টি। তোমরা লিখবে মৌলিক স্বরধ্বনি 7টি। অ, আ, ই, উ, এ, ও, এ। মৌলিক স্বরধ্বনি হলো 7টি। অ, আ, ই, উ, এ, ও, এ। এই 7টা হচ্ছে তোমার মৌলিক স্বরধ্বনি, আর যেগুলো আছে ওগুলো হলো যৌগিক। আমি কথাকে বুঝাইতে পেরেছি। এরপর আসো আমরা চলে যাচ্ছি যে বাংলা ভাষায় বাংলা ধ্বনির মতো বর্ণ 2 প্রকার। বাংলা ধ্বনির মতো বর্ণ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো তোমার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কাকে বলে? স্বরধ্বনির লিখিত রূপকে স্বর বর্ণ বলে। স্বর বর্ণ হলো 11টি। স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হলো 11টি। দেখো আমরা কতগুলো নৈর্বৃত্তিক পেলাম যে ধ্বনির সাথে সাধারণত অর্থের সংশ্লিষ্টতা থাকে না, ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে, ধ্বনির কোনো আকার নেই, আর বর্ণের কিন্তু আকার আছে। ধ্বনিকে যখনই তুমি লেখার মাধ্যমে রূপ দিবে সেটা হবে বর্ণ। তাই বাংলা ধ্বনি কয় প্রকার? বাংলা ভাষার ধ্বনি হলো 2 প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। এরপরে বাংলা বর্ণমালা হলো 2 প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি। এবার ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে ব্যঞ্জন বর্ণ বলে। ব্যঞ্জন বর্ণ হলো 39টি। তাহলে একটা নৈর্বৃত্তিক প্রায় পরীক্ষা তোমাদের থাকে যে বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? তোমরা লিখবে বাংলা ভাষায় বর্ণমালা 50টি। যদি বলে যে স্বরবর্ণ কয়টি? তোমরা লিখবে স্বরবর্ণ 11টি। যদি বলে মৌলিক স্বরধ্বনি কয়টি? তোমরা লিখবে মৌলিক স্বরধ্বনি 7টি। এরপর আসো যে বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ 2টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ 2টি। একটা হলো সংক্ষিপ্ত রূপ আর একটা হলো পূর্ণ রূপ। যেমন সংক্ষিপ্ত রূপ, পূর্ণ রূপটা দেখো, এই যে স্বরবর্ণ আমি লিখলাম স্বরে অ, নয়কারে নে, ক। এখানে কিন্তু দেখো এই স্বরেয়াটা কিন্তু তোমার তার পূর্ণরূপ ব্যবহৃত হয়েছে, আর এই এর সংক্ষিপ্ত রূপ এখানে ব্যবহৃত হয়েছে। তাই তোমরা সংক্ষিপ্ত রূপ এটা আর স্বরবর্ণের পূর্ণরূপ এটা। তো বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ 2টি, একটা হলো সংক্ষিপ্ত রূপ আর একটা হলো তার পূর্ণরূপ। এবার আসো বাংলা ভাষায়
সংক্ষিপ্ত লিখিত রূপকে বলা হয় কার? বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংক্ষিপ্ত লিখিত রূপকে বলা হয় তোমার কার? আর কার চিহ্ন হলো 10টি। কার চিহ্ন কয়টি? 10টি। তোমরা পড়েছ আকার, রসিকার, দীর্ঘিকার, রস্যকার, এরকম 10টি হলো কার চিহ্ন। এখন বাংলা বর্ণমালা হলো 11টি, বাংলা বর্ণমালা 11টি, আর কার চিহ্ন 10টি। শুধু স্বরে অ এর কার হয় না, স্বরে অ এর কার চিহ্ন নেই। স্বরে আ থেকে শুরু করে বাকি 10টার কার চিহ্ন আছে। কথা কি বুঝতে পেরেছ? তাহলে বোঝা গেল যে বাংলা বর্ণমালায় কার চিহ্ন কয়টি? কার চিহ্ন হলো 10টি। বাংলা ভাষায় স্বরবর্ণের লিখিত রূপ কয়টি? স্বরবর্ণের লিখিত রূপ হলো 2টি, একটা হলো সংক্ষিপ্ত রূপ আর একটা হলো পূর্ণরূপ। এবার আসো আমরা চলে যাচ্ছি যে বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণেরও লিখিত রূপ হলো 2টি, একটা হলো সংক্ষিপ্ত রূপ আর একটা হলো তোমার পূর্ণরূপ। এই যে যেমন এই কটা, নটা, এটা তার পূর্ণ রূপ। এবার আসো যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আর ফলা হলো 6টি। ফলা কয়টি? ফলা হলো 6টি। তোমরা মুখস্থ করে ফেলবে যে ফলাগুলো। খেয়াল করো, নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। ফলা হলো 6টি। ফলা কয়টি? 6টি। ব্যঞ্জন বর্ণ যখন লিখিত আকারে সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয় তখন সেটাকে বলা হয় ফলা। আর এই ফলা চিহ্ন হলো তোমার 6টি। এবার আসো আমরা বর্ণের উচ্চারণ স্থান সম্পর্কে জানব। আমরা বর্ণের উচ্চারণ সম্পর্কে জানব। দেখো, বর্ণের উচ্চারণ স্থান অনুসারে স্বর ও ব্যঞ্জন বর্ণগুলো, এই যে একটা ছক দেওয়া আছে এটা একটু লক্ষ্য করো যে উচ্চারণ স্থান অনুসারে স্বর ও ব্যঞ্জন বর্ণগুলোর নাম নিচে ছকে দেখানো হলো। দেখো, স্বরে অ, স্বরে আ, ক, খ, গ, ঘ, উম, হ, এই বর্ণগুলো এই কণ্ঠ বা জিহ্বার মূল থেকে উচ্চারিত হয়। স্বরে অ, স্বরে আ, ক, খ, গ, ঘ, উম, হ, এটা হলো কণ্ঠ বা জিহ্বামূলীয়। এটাকে বলা হয় কণ্ঠ, আর এইখানে হলো জিহ্বার গোড়া, এর জন্য এটাকে বলা হয় কণ্ঠ বা জিহ্বামূলীয়। তোমাদের প্রশ্ন এইভাবে আসে নৈর্ভিত্তিক, যেমন হ, এটা কোন বর্ণ? 4টা অপশন আসে, তখন তুমি টিক দিবে হলো এটা হলো কণ্ঠ বা জিহ্বামূলীয়। কণ্ঠ বা জিহ্বামূলীয় তোমরা মুখস্থ করে নাও। স্বরে অ, স্বরে আ, ক, খ, ঘ, উম, হ, এটা হলো কণ্ঠ বা জিহ্বামূলীয়। এরপর তোমার খেয়াল করে একটু দেখো, এই ধ্বনিগুলো উচ্চারণের সময় এই কণ্ঠর এখান থেকে উচ্চারণ হয়, এজন্য এটাকে বলা হয় কণ্ঠ বা জিহ্বামূলীয়। এরপরে দেখো তালব্য বর্ণ, যেগুলো তালু থেকে উচ্চারিত হয়। রস্য ই, দেখো রস্য ই উচ্চারণের সময় জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে কিন্তু লাগতেছে। তা দেখো রস্য ই দীর্ঘ ই, রস্য ই দীর্ঘ ই, চ, স, জ, ঝ, ইয়, 29 জ, 29 তালব্য স। তো তালব্য বর্ণ কি কি মুখস্থ করে নাও। রস্য ই দীর্ঘ ই, চ, স, জ, ঝ, ইয়, 29 জ, 29 তালব্য স। এরপর দেখো ওষ্ঠ। ওষ্ঠ শব্দের অর্থ ঠোঁট। ঠোঁট থেকে উচ্চারণ হয় রস্য উ। দেখো তোমরা একটু প্র্যাকটিস করো যে রস্য উ, দীর্ঘ উ, প, ফ, ব, ভ, ম, এই বর্ণগুলো উচ্চারণের সময় ঠোঁট থেকে উচ্চারিত হয় বলে এদেরকে বলা হয় ওষ্ঠবর্ণ। আমি কথা কি তোমাদের বুঝাইতে পেরেছি? খেয়াল করো। এরপরে মূর্ধা। মূর্ধা হচ্ছে তোমার সামনে যে দাঁত আছে, দাঁতের পেছনে একটু সামান্য একটু উঁচা স্থান আছে, সেটাকে হলো মূর্ধা।
সেই মূর্ধা থেকে উচ্চারিত হয় বলে এই বর্ণের নাম হলো মূর্ধা বর্ণ। তো এই মূর্ধাটা দেখো, খেয়াল করে একটু, রি। তুমি একটু প্র্যাকটিস করে দেখো যে রি উচ্চারণের সময় জিহ্বার আগা উপরে তালুর সাথে লাগতেছে। রি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, বয়শূন্য র, ডয়শূন্য র, ঢর র, মূর্ধান্য স। তাই দেখো একটা স কিন্তু তালু থেকে উচ্চারিত হয় বলে এটার নাম হলো তালব্য স। এই স্বটি তালু থেকে উচ্চারিত হয় বলে এই স্বর নাম হলো তালব্য স। এই স্বটি মূর্ধা থেকে উচ্চারিত হয়, এটার নাম কি? মূর্ধন্য স। আমরা অনেকে কিন্তু এই স্বকে আমরা পেট কাটা স বলি, আসলে কথাটা ভুল। এটা পেট কাটা স না, বরং এই স্বটা মূর্ধা থেকে উচ্চারিত হয় বলে এই স এর নাম হলো মূর্ধন্য স। এই স্বটি যখন উচ্চারণ করবে অবশ্যই এই স্বরটাকে মূর্ধা থেকে উচ্চারণ করার চেষ্টা করবে। এরপর দেখো যে আমরা পেলাম কণ্ঠ, কণ্ঠ থেকে উচ্চারিত হয় স্বরে অ, স্বরে আ, ক, খ, গ, ঘ, উম, হ। এরপরে তোমার কণ্ঠর পরে আসলো তালু, তালু থেকে রস্যই, দীর্ঘই, চ, স, জ, ঝ, ইয়, 29 জ, 29 তালব্য স। এরপরে কণ্ঠর পর আসলো মূর্ধা, মূর্ধা থেকে উচ্চারিত হয় কণ্ঠ থেকে ওষ্ঠ, ওষ্ঠ থেকে উচ্চারিত হয় তোমার রস্য উ, দীর্ঘ উ, প, ফ, ব, ভ, ম। এরপরে তোমার ওষ্ঠ থেকে উচ্চারিত হয় এগুলো। এরপর ওষ্ঠর পরে হলো মূর্ধা, মূর্ধা থেকে উচ্চারিত হয় তোমার রি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, বয়শূন্য র, ডয়শূন্য র, ঢর এবং মূর্ধন্য স। এবার আসো দন্ত থেকে, অর্থাৎ সামনে যে দুটো দাঁত আছে এই দুটো দাঁতের গোড়া থেকে উচ্চারিত হয় ত, থ, দ, ধ, দন্তের ন, ল, তালিবস্য। তাহলে কি? ত, থ, দ, ধ, ল, দন্তেস্য। দেখো উচ্চারণ, তোমরা একটু উচ্চারণ করে দেখো, প্র্যাকটিস করে দেখো যে এই ধ্বনিগুলো উচ্চারণের সময়, এই ধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বার আগা সামনে যে দাঁত আছে দাঁতের গোড়া থেকে উচ্চারিত হয়, দাঁতের গোড়ার সাথে স্পর্শ লাগে। তো দেখো ত, থ, দ, ধ, ল, দন্তের স। দেখো তো স পেলাম কয়টা? স হলো 3টা। একটা হলো যেই স তালু থেকে উচ্চারিত হয় সেই স হলো তালব্য স। যেই স মূর্ধা থেকে উচ্চারিত হয় সেই স্বর নাম হলো মূর্ধান্য স। আর যেই স দন্ত থেকে উচ্চারিত হয় সেই স্বর নাম হলো দন্তের স। তোমরা আশা করি এরপর থেকে আর এই স্বকে তোমরা পেট কাটা স বলবে না, এটাকে বলবে মূর্ধান্য স, কারণ এই স্বটি মূর্ধা থেকে উচ্চারিত হয়। তাহলে আমরা পেলাম দেখো কয়টা স্থান থেকে উচ্চারিত হচ্ছে। প্রথম কণ্ঠ বা জিহ্বা মূলীয়, এরপরে হলো তালব্য, তালব্যর পরে হলো কি তোমার ওষ্ঠ, ওষ্ঠর পরে হচ্ছে তোমার মূর্ধা, তারপর দন্ত। এরপর দেখো আরও 2টা স্থান থেকে কণ্ঠ ও তালুর সংস্পর্শে, অর্থাৎ এদের 2টা স্থান থেকে উচ্চারিত হয়, এজন্য এটাকে বলে কণ্ঠ ও তালু। কণ্ঠ ও তালু থেকে উচ্চারিত হয় তোমার এ, ওই। দেখো এ এবং ওই উচ্চারণের সময় কণ্ঠ প্লাস তালুর ব্যবহার হয়। দেখো তোমরা একটু প্র্যাকটিস করো। এ, কণ্ঠ প্লাস তালু লাগতেছে, কণ্ঠ থেকে বের হচ্ছে, তালুতে লাগতেছে। ওই, এটা এই এ, ওই, কণ্ঠ তালব্য, কণ্ঠ তালব্য বর্ণ। এবার দেখো কণ্ঠ এবং ঠোঁটের সমন্বয়ে উচ্চারিত হয় ও, ঔ, ও, ঔ। দেখো ও উচ্চারণের সময় দেখো তোমার কণ্ঠ থেকেও আসতেছে এবং ঠোঁটেরও ব্যবহার হচ্ছে। তাহলে আমরা মোটামুটি বর্ণ সম্পর্কে জানলাম। এবার আমরা জানব বর্ণের উচ্চারণ প্রকৃতি। বর্ণের উচ্চারণ প্রকৃতি। এখন দেখো আমরা অনেক সময় কিন্তু লেখি এক ধরনের, কিন্তু উচ্চারণের সময় সেটাকে আমরা এর সংবৃত করে থাকি, অর্থাৎ সেই উচ্চারণ সঠিক, যে আমরা যে জিনিসটা লিখি সেই জিনিসের উচ্চারণ না লিখে একটু ব্যতিক্রম লিখে থাকি, সেটাকে বলা হয়
তোমার সংবৃত। যেমন আমরা লিখি ময়কার মে ঘ, উচ্চারণ হওয়ার কথা কি ছিল মেঘ, কিন্তু আসলে উচ্চারণটা মেঘ হবে না, হবে ম্যাঘ। এখন আমরা জানবো যে বর্ণের উচ্চারণ প্রকৃতি কি সম্পর্কে জানবো, যে বর্ণের উচ্চারণ প্রকৃতি সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা স্বরে অ এর উচ্চারণ রীতি সম্পর্কে জানব। মনে রাখবে স্বরে অ এর উচ্চারণ দুই রকমের হয়, একটা তার স্বাভাবিক স্বরে অ এর মতো, আরেকটি হচ্ছে তোমার সংবৃত ও এর মতো। তাহলে আমরা বুঝলাম যে স্বরে অ এর উচ্চারণ কয় রকমের হয়, দুই রকমের হয়। একটি হলো স্বরে অ এর মতো, আরেকটি হলো স্বরে অ এর উচ্চারণ ও এর মতো। তোমরা বাংলা অভিধান দেখেছো, পড়েছো। আচ্ছা, আমরা যখন অভিধান উচ্চারণ করি তখন উচ্চারণ করি কি দিয়ে, ও দিয়ে, কিন্তু লেখি কি দিয়ে, স্বরে অ দিয়ে। এখানে দেখো লিখলাম স্বরে অ দিয়ে, উচ্চারণ করলাম অভিধান ও দিয়ে। এখানে দেখো স্বরে অ এর উচ্চারণ সংবৃত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্বরে অ এর উচ্চারণ দুই রকমের হয়, একটা তার স্বাভাবিক উচ্চারণ স্বরে অ এর মতো, আরেকটা হলো তোমার সংবৃত উচ্চারণ ও এর মতো। আমি কথাকে বুঝাইতে পেরেছি? তোমরা একটু একটু দেখো, খেয়াল করো। স্বরে অ জ কি হলো, অজ। এখানে কিন্তু স্বরে অ এর উচ্চারণ কিন্তু স্বরে অ এর মতো হয়েছে, স্বরে অ জ, অজ। কিন্তু যখন আমি লিখব স্বরে অ তয়রিষ্কারটি, আসলে মূলত উচ্চারণ কি, লিখলাম স্বরে অ দিয়ে, তা হওয়ার কি উচিত ছিল, অতি, অতি, কিন্তু কি আমরা অতি বলি না। এখানে আমরা স্বরে অ এর উচ্চারণ সংবৃত করি, অর্থাৎ তার যে সঠিক উচ্চারণ এটা আমরা করি না, এটাকে আমরা সংবৃত উচ্চারণ করি। কি দিয়ে বলি, অতি। আমরা তো উচ্চারণের সময় করি কি, ও তয়রিষ্কারে টি। তাই আমরা বুঝতে পারলাম যে স্বরে অ এর উচ্চারণ কয় রকমের হয়, দুই রকমের হয়, একটা তার স্বাভাবিক উচ্চারণ স্বরে অ এর মতো, আরেকটি উচ্চারণ হলো সংবৃত ও এর মতো। এবার আসো আমরা চলে যাচ্ছি যে স্বরে আ এর উচ্চারণ দুই রকমের। স্বরে আ এর উচ্চারণ ক রকমের, দুই রকমের। এক, স্বরে আ এর উচ্চারণ স্বাভাবিক স্বরে আ এর মতো। আবার বোঝার চেষ্টা করো, স্বরে আ এর উচ্চারণ স্বরে আর মতো, অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ, সেই উচ্চারণ স্বরে আ এর মতো। যেমন আগামী, স্বরে আ, গয়াকারের গা, ময়দিগের। এই স্বরে আর উচ্চারণটা স্বরে আর মতোই হলো, কিন্তু এই স্বরে আটা কখনো কখনো সংবৃত হয়। দেখো তোমরা এখানে দেখো, এখানে স্বরে আ দিয়েছি, উচ্চারণটা হওয়ার কথা ছিল গান, কি গান, কিন্তু আমরা উচ্চারণ করি এর মতো, কি বলি, জ্ঞান। এখানে দেখো, এখানে স্বরে আ এর উচ্চারণ সংবৃত হয়েছে। কি হয়েছে, স্বরে আ এর উচ্চারণ সংবৃত হয়েছে। তাহলে বোঝা গেল যে স্বরে আ এর উচ্চারণ কয় রকমের হয়, দুই রকমের হয়, একটা হলো স্বাভাবিক স্বরে আ এর মতো, আরেকটি হলো তোমার সংবৃত এ এর মতো। দেখো এখানে তোমার জ্ঞান, উচ্চারণটা হওয়ার কথা ছিল গান, কারণ এখানে স্বরে আর উচ্চারণ তো তার নিজস্ব উচ্চারণ তো আছেই, কিন্তু স্বরের উচ্চারণটা স্বরে আর মতো না হয়ে কি হলো, সংবৃত উচ্চারণ হলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্বরে আ এর উচ্চারণ ক রকমের হয়, দুই রকমের হয়, একটা স্বাভাবিক আর একটা হলো তার সংবৃত। এবার দেখো এ এর উচ্চারণও দুই রকমের হয়, একটা স্বাভাবিক এর মতো এবং আরেকটি হচ্ছে তোমার সংবৃত। যেমন একটি, কেক, মেয়ে, এগুলো এর উচ্চারণ কিন্তু এ এর মতোই হয়েছে, স্বাভাবিক উচ্চারণ হয়েছে।
আবার কখনো কখনো এ এর উচ্চারণ সংবৃত উচ্চারণ হয় এ এর মতো। যেমন আমি কিছুক্ষণ ইতিপূর্বে একটি উদাহরণ দিয়েছিলাম, খেলা। আমরা খেলা যখন আমরা লিখি তখন খ একারের খে, ল একারের লা উচ্চারণ হওয়ার কথা ছিল খেলা, কিন্তু সেখানে আমরা খেলা না বলে বলছি কি খেলা, অর্থাৎ এ এর উচ্চারণ আমরা এ খেলা লিখতে, দেখো হয় জফলা আকার লয় কাল্লা খেলা, কিন্তু আমরা লিখতেছি এ দিয়ে উচ্চারণ করতেছি তোমার এ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে তোমার এ এর উচ্চারণ কয় রকমের হয়? দুই রকমের হয়। একটা স্বাভাবিক এ এর মতো, আরেকটা হচ্ছে তোমার সংবৃত এ এর মতো। এরপর আসো আমরা উম এবং অনুস্বার এর উচ্চারণ। এবার দেখো উম এবং অনুস্বারের উচ্চারণ অং হয়। তো এই কথাটা সূত্রটা মনে রাখবে যে উম এর উচ্চারণ কি হয়? উম এবং অনুস্বারের উচ্চারণ সবসময় অঙ্গের মতো হয়, এটা মনে রাখবে। এবার আসো এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় থাকে, ইও এর উচ্চারণ কয় রকমের হয়? দেখো খেয়াল করো যে ইও এর উচ্চারণ 3 রকমের হয়। কয় রকমের হয়? 3 রকমের হয়। এক, তার স্বতন্ত্র উচ্চারণ। ইও এর উচ্চারণ কয় রকমের হয়? 3 রকমের হয়। এক, ইও এর উচ্চারণ তার নিজস্ব উচ্চারণ হয়, যেমন মিয়া। এই মিয়া যখন তোমরা লিখবে, যা লিখবে উচ্চারণও কিন্তু ইওর মতোই হবে। তবে মনে রাখতে হবে ইও এর সাথে চ স জ স তোমরা মুখস্থ করে নাও। ইও এর সাথে চ স জ ঝ যুক্ত হলে, ইও এর সাথে চ স জ ঝ কয়টা বর্ণ? 4টা বর্ণ। ইও এর উচ্চারণ চ স জ ঝ যুক্ত হলে ইও এর উচ্চারণ দন্তের ন এর মতো হয়। তোমরা একটু মুখস্থ করে নাও। ইও এর সাথে যদি চ স জ ঝ এই 4টি বর্ণ যুক্ত হয়, তখন সেই ইও এর উচ্চারণ দন্তের নয়ের মতো হবে। দেখো আমরা এখানে দেখো স্বরে অ ইও চ ল, এখানে দেখো ইওর উচ্চারণ কিন্তু হয়নি। তো এই ইও এর সাথে যদি চ যুক্ত হয়, অথবা স যুক্ত হয়, অথবা বর্গীয় জ অথবা ঝ, এই 4টা বর্ণের কোনো একটি বর্ণ যদি ইও এর সাথে যুক্ত হয়, সেই ইও এর উচ্চারণ আর ইও এর মতো হবে না, সেই ইও এর উচ্চারণ দন্তের ন এর মতো হবে। আমি কথা কি বুঝাইতে পেরেছি? তাই খেয়াল করো যে ইও এর উচ্চারণ কয় রকমের হয়? 3 রকমের হয়। একটা তার নিজস্ব স্বতন্ত্র অর্থাৎ নিজস্ব উচ্চারণ। 2 নম্বর তার হলো ইও এর সাথে চ স জ ঝ যুক্ত হলে সেই ইও এর উচ্চারণ দন্তের ন এর মতো হয়। তো এখানে দেখো ইও এর সাথে চ যুক্ত হয়েছে, কিন্তু এই ইও এর কিন্তু স্বতন্ত্র উচ্চারণ হয়নি, বরং ইও এর উচ্চারণটা দন্তের নর মতো হয়েছে। তোমরা যখন অঞ্চল দেখো, স্বাভাবিক দৃষ্টিতে দেখো যে স্বর অ ন চ ল অঞ্চল, কিন্তু দেখো এখানে ইও এর উচ্চারণ কিন্তু হলো না, কি হলো? দন্তের ন উচ্চারণ হয়েছে। তাহলে বোঝা গেল যে ইও এর উচ্চারণ কয় রকমের হয়? 3 রকমের হয়। একটা তার স্বতন্ত্র উচ্চারণ, ইও এর সাথে চ স জ ঝ যুক্ত হলে ইও এর উচ্চারণ দন্তের নর মতো হয়। এরপরে দেখো আরেকটা, বর্গীয় জ আর ইও যদি যুক্ত হয়, বর্গীয় জ তোমার বর্গীয় জ এবং ইও যদি যুক্ত হয়, অর্থাৎ বর্গীয় জর সাথে যখন ইও যুক্ত হবে, তখন সেই ইও এর উচ্চারণ গ বা গগের মতো হবে। যেমন দেখো এই যে আমরা দেখি জ্ঞান বিজ্ঞান, এখানে 2টা বর্ণ আছে, কিন্তু একটা হলো বর্গীয় জ আর একটা ইও। তো এখানে দেখো বর্গীয় জ আর ইও যখন সংযুক্ত হয়েছে, তখন এটা গগের মতো হয়েছে। আমি কি বুঝাইতে পেরেছি? তাহলে বুঝতে পারলাম যে ইও এর উচ্চারণ কয় রকমের হয়? 3 রকমের হয়। একটা তার স্বতন্ত্র উচ্চারণ, আরেকটা হলো ইও এর সাথে চ স জ ঝ যুক্ত হলে ইও এর উচ্চারণ দন্তের মতো হয়। বর্গীয় জ ইও সংযুক্ত হলে সেটা গ বা গগের মতো হয়। যাই হোক, আজকে তোমাদের এই পর্যন্তই, সময় শেষ। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।